आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য একটি ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস। একাদশ শ্রেণীর পাঠ্য এই ভারতীয় কবিতার কবি আয়াপ্পা পানিকর। তাহলে আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস এই কবিতা নিয়ে আজকের আলোচনা হবে। আজকের আলোচনায় কবি পরিচিতি মানে কবির সম্পর্কে আমরা জানবো, সেই সাথে এই যে কবিতা যিনি অনুবাদ করেছেন সেই অনুবাদক সম্পর্কে আমরা জানবো। অনুবাদকের নাম উৎপল কুমার বসু। আর এই কবিতার বিষয়বস্তু, এই কবিতার লাইন ধরে ব্যাখ্যা, এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর, কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে সেই লাইনগুলো থেকে প্রশ্নগুলো আমি বলে দেব। আর প্রশ্নগুলো বলার সময় তোমরা সেই প্রশ্নগুলো এখন লিখে রাখবে, পরে উত্তরগুলো তোমরা বাড়িতে তৈরি করে রাখবে। আর এই কবিতা আমাদের জীবনে ঠিক কতখানি প্রয়োজন, মানে কবিতার যে বিষয়, এই বিষয়টা আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব, এই বিষয় থেকে কতখানি শিক্ষা নেব, কি শিক্ষা নেব, মানে শুধুমাত্র পাঠ্য সূচিতেই অন্তর্ভুক্ত রয়েছে, শুধুমাত্র সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে আর পড়তে হবে তাই পড়ার জন্য কিন্তু পড়া নয়। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার সময় বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়, সে গল্প হোক, কবিতা হোক, সে প্রবন্ধ হোক বা নাটক হোক বা নাট্যাংশ হোক কিংবা উপন্যাস বা উপন্যাসের অংশ হোক, যেগুলো আমরা পড়ছি সেখান থেকে আমরা কি শিখছি, কতখানি শিখছি এবং তাকে আমরা আমাদের জীবনে কোথায় কিভাবে প্রয়োগ করব, তার যে মূল্যায়নটা, মানে একটা পাঠের, একটা রচনার যে মূল্যায়ন, সেটা আমরা কিভাবে করব সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। আর এইভাবে যদি আমরা বুঝতে শিখি বা বুঝতে পারি তাহলে পরীক্ষার জন্য তৈরি হওয়াটা অনায়াসেই হয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে আজকের আলোচনা হচ্ছে আমাদের পাঠ্য কবিতা, ভারতীয় কবিতা আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস। এই কবিতা নিয়ে আলোচনা করার আগে আমি কবিতাটা পড়ব। কবিতাটা তোমরা একবার শুনবে মন দিয়ে। শিক্ষার সার্কাস, কবি আয়াপ্পা পানিকর। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি। বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। তো তোমাদের বইতে সংক্ষেপে কবি পরিচিতি দেওয়া আছে, কি দেওয়া আছে? তো ওই সংক্ষিপ্ত কবি পরিচিতি একটু ফলো করো, ওখান থেকে কবি পরিচিতিটা একটু দেখো, তারপরে আমি আলোচনায় আসছি। যে আয়াপ্পা পানিকরের জন্ম 12ই সেপ্টেম্বর 1930 খ্রিস্টাব্দ। কোথায় না কেরালার কোভালামে। তার মৃত্যু 23শে আগস্ট 2006। মালায়ালাম কাব্য সাহিত্যে আধুনিক যুগ নিয়ে আসেন যারা, আয়াপ্পা পানিকর তাদের মধ্যে অন্যতম। সেই সঙ্গে প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিখ্যাত। অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত তার কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রম মালায়ালাম কাব্য সাহিত্যের মোড় ঘুরিয়ে দেয়। তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য
আয়াপ্পা পানিকর দে কৃতিকাল ও চিন্তা। তাহলে কবি আয়াপ্পা পানিকর, কবির নাম শুনে বুঝতেই পারছো যে এই কবি আমাদের বাংলা সাহিত্যের কবি নন, এই কবি বাঙালি কবি নন। এবং লেখক পরিচিতিতে বোঝাই গেল যে লেখক তথা কবি কোথাকার কবি, কোন রাজ্যের কবি? বলো কোন রাজ্যের? কেরালার কবি। কেরালার কবি এবং কোন ভাষা সাহিত্যের কবি, কোন ভাষায় কোন সাহিত্যে তিনি তার কাব্য রচনা করেছেন? মালায়ালাম ভাষা। তাহলে মালায়ালাম ভাষা কোন রাজ্যের ভাষা? কেরলার ভাষা। হ্যাঁ, কেরলের ভাষা, কেরালার ভাষা মালায়ালাম। তো মালায়ালাম কাব্য সাহিত্যে তিনি যুগান্ত সৃষ্টি করেছেন, তিনি মোড় ঘুরিয়ে দিয়েছেন, তিনি আধুনিকতার দরজাকে খুলে দিয়েছেন। যারা যারা মালায়ালাম কাব্য সাহিত্যে আধুনিকতায় জোয়ার এনেছিল, আধুনিকতার জোয়ার এনেছিলেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি আয়াপ্পা পানিকর। এখন ঘটনা হচ্ছে যে আমরা মালায়ালাম কাব্য সাহিত্যের এই কবি সম্পর্কে কেন পড়ব, মালায়ালাম কাব্য সাহিত্যের এই রচনাকে কেন পড়ব? যদিও মালায়ালাম কাব্য সাহিত্যের কবিতার বাংলায় অনুবাদ করা হয়েছে, বাংলায় তর্জমা করা হয়েছে, তাই আমরা বাঙালি হিসেবে আমরা এই কবিতাটাকে পড়ছি, কারণ উৎপল কুমার বসু তিনি বাংলায় অনুবাদ করেছেন। কিন্তু না, বাংলায় অনুবাদ করেছেন বলেই যে পড়ছি তা কিন্তু নয়। আসলে এই কবিতার যে বিষয়, সেই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে রীতিমতো শিক্ষণীয়। এই বিষয়টা আমাদের সুপ্ত চেতনার উদয় ঘটায়, আমাদের জ্ঞান চক্ষুর উন্মিলন করে। আমাদের যে বোধোদয় সেটা কিন্তু এই কবিতা পড়ে হয়। আসলে এই কবিতার বিষয় কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ, সম্প্রদায়, কোনো নির্দিষ্ট শ্রেণী, কোনো নির্দিষ্ট জাতিকে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়। তাহলে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের অনেক ঊর্ধ্বে এই কবিতার মর্মবস্তু। এই কবিতার যে বিষয়, তার মধ্যে আমরা আমাদের প্রকৃত শিক্ষার অর্থটাকে খুঁজে পাব। প্রকৃত শিক্ষার অর্থ, প্রকৃত শিক্ষা কি, প্রকৃত শিক্ষা কিভাবে লাভ করতে হয়, প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের সর্বাঙ্গীন বিকাশ কিভাবে সাধন করতে পারি। আমরা জানি যে আমরা প্রত্যেকে একটা শিক্ষার নির্দিষ্ট পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছি, আটকে রয়েছি। আমরাও ছিলাম, ওই পদ্ধতির ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এখন তোমরা কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির ভেতর দিয়ে যাচ্ছ, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ। আর সেই যে প্রক্রিয়া, সেই যে পদ্ধতি, এই প্রক্রিয়া বা এই পদ্ধতিতে আমাদের শিক্ষার্থীরা বাধা পড়ে রয়েছে, আটকে রয়েছে। এর বাইরে যাওয়ার চেষ্টা করলেই নানাভাবে সমালোচিত হতে হয়, নানাভাবে সমালোচনা ওঠে, শিক্ষার্থীদের উপরে আঘাত নেমে আসে, শিক্ষার্থীদের উপরে একটা চাপ সৃষ্টি করা হয় যদি এই সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা করে কেউ। কিন্তু আমরা জানি আমরা যে সিস্টেমে চলেছি সেই সিস্টেমটা রীতিমতো আমাদেরকে ভারাক্রান্ত করছে, এই সিস্টেমটা আমাদেরকে বদ্ধ করে তুলছে। এই পদ্ধতিটা আমাদের হাঁপিয়ে ওঠার কারণ। আমরা কিন্তু জেরবার হয়ে যাচ্ছি, হাঁপ ছেড়ে বাঁচতে চাইছি, কিন্তু কিছুতেই হাঁপ ছেড়ে বাঁচতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, ছটপট করতে হচ্ছে শিক্ষার্থীদের, মানে তোমাদের।
তা সত্ত্বেও এখানেই তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে এবং বেঁধে রেখে তোমাদের ওপরে এক অর্থে টর্চার করা হচ্ছে, একটা যন্ত্রণা দেওয়া হচ্ছে, একটা মরণ যন্ত্রণা তোমাদের উপরে দেওয়া হচ্ছে। আর সেই যে যন্ত্রণা, সেই যে অত্যাচার, সেই অত্যাচার যন্ত্রণা, সেই পীড়নে তোমরা অতিষ্ঠ। এই কথাগুলো তোমাদের মনের কথা, এই কথাগুলো আমার মনের কথা, এই কথাগুলো আমাদের প্রায় প্রত্যেকেরই মনের কথা, এই কথাগুলো কবির মনের কথা। তো যখন মনের কথাগুলো উঠে আসে কবিতায়, যখন মনের কথাগুলো সাহিত্যে উঠে আসে, যখন আমাদের নিজেদের মনটাকে আমরা কবিতার আয়নায় দেখতে পাই, তখন ভালো লাগাটা শুরু হয়। তখন আমরা ভাবি না কেউ তো আমাদের কথাকে সাহস করে সর্বসমক্ষে তুলে ধরেছেন, কেউ না কেউ আমাদের কথাকে এতটা জোর গলায় বলতে পেরেছেন, আমাদের সমস্যার কথাকে বলতে পেরেছেন। তো আমরা তো প্রত্যেকে যে পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি, সেই পদ্ধতিটাকে আমরা মেনে নিয়েছি। আমরা জানি আমরা কিন্তু কষ্টে আছি, আমরা জানি আমরা কিন্তু অত্যন্ত চাপে আছি, একটা বিরাট বড় ভারী বোঝা বয়ে নিয়ে চলেছি, এটা আমরা প্রত্যেকেই জানি। আমিও উপলব্ধি করেছি, আজও উপলব্ধি করছি, তোমরা উপলব্ধি করছো, বড়রা তো উপলব্ধি করেই এসেছে, তাহলে প্রত্যেকে জানি। কিন্তু কেউ কি সাহস করে সেই অর্থে আজ পর্যন্ত বলেছে, আওয়াজ তুলেছে, এর বিরুদ্ধে গিয়েছে? আসলে না, স্রোতের অনুকূলে সবাই যেতে চায়, কারণ স্রোতের অনুকূলে গেলে সমালোচনা খুব বেশি হয় না। গতানুগতিকতার স্রোতে গা ভাসিয়ে দিলে খুব বেশি আওয়াজ ওঠে না। যা চলে আসছে বহুকাল ধরে, সেটাতেই যদি আমরা অভ্যস্ত হয়ে থাকি, অভ্যস্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের নিন্দা সমালোচনার কাঁটা মারাতে হয় না। কিন্তু যখনই কেউ সেই গতানুগতিকতার স্রোতে গা না ভাসিয়ে প্রতিকূলে যাওয়ার চেষ্টা করে, তার সংখ্যা কিন্তু খুব কমই হয়, সংখ্যায় অল্পই হয়, মুষ্টিমেয় অল্প সংখ্যক, দু একজন। তো যারা প্রতিকূলে যাওয়ার চেষ্টা করে তাদেরকে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি লড়াই করতে হয়, অনেক বেশি সাহস দেখাতে হয়, অনেক বেশি ঝুঁকি নিতে হয়। আর অনুকূলে ভেসে গেলে অত বেশি কষ্ট করতে হয় না, অত বেশি ঝুঁকি নেওয়ার দরকার হয় না, অত বেশি পরিশ্রম করার দরকার হয় না। তাহলে যারা একেবারে সহজ পথ ধরে, সোজা পথ ধরে হাঁটে, তারা কিন্তু কোনোদিন সেই অর্থে বিপ্লব আনতে পারে না, পরিবর্তন আনতে পারে না। কিন্তু যারা সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বাঁক নেয়, অন্য রাস্তা দিয়ে ধরে হাঁটে, যারা অলিগলি ধরে হাঁটে, তাদেরকে আমরা পাগল বলি, তাদেরকে আমরা উন্মাদ বলি, তাদেরকে আমরা একটা অস্বাভাবিক মানুষ বলি। এ স্বাভাবিক নয়, এর যেন মস্তিষ্ক বিকৃত হয়েছে, এর মস্তিষ্ক বিকৃতির রোগে পড়েছে। কিন্তু সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছে মস্তিষ্ক বিকৃতি, আমাদের কাছে অতিরিক্ত উন্মাদ, পাগল, আমাদের কাছে মনে হয়েছে তারা স্বাভাবিক নয়, সুস্থ নয়, তো ওই সমস্ত সুস্থ নয় আমাদের মতো মানুষের কাছে, সেই সমস্ত মানুষ কিন্তু তারাই কিন্তু সমাজের অসুস্থ অবস্থাটাকে পরিবর্তন করে দেয়, তারাই কিন্তু সুস্থতা নিয়ে আসে। এই কথাগুলোর মধ্যে যুক্তি আছে কিনা, এই কথাগুলোর মধ্যে সততা আছে কিনা, সত্য আছে কিনা, বাস্তবতা আছে কিনা, যদি ঘুমিয়ে না পড়ো তাহলে বলো। এই কথাগুলো তো যুক্তিসঙ্গত, এই কথাগুলো তো খাঁটি। তোমরা আমরা কোথায় প্রতিবাদ করেছি, কোথায় আমরা বলেছি না এই সিস্টেমটা আমাদের পক্ষে খুব বেশি লাভজনক নয়? লাভ বলতে কিসের লাভ? নিজেকে শুধু প্রতিষ্ঠিত করা, আর্থিক দিক থেকে বিপুল সঙ্গতিপূর্ণ করে তোলা, প্রচুর অর্থ উপার্জন করব, বিরাট বড় চাকরি পাবো, বিরাট উঁচু পদে বসবো, আর প্রচুর টাকা ইনকাম করব, নাম হবে। কোন দিক থেকে নাম হবে? না বিরাট বড় চাকরি করি সেদিক থেকে নাম হবে, অনেক টাকা উপার্জন করি সেদিক থেকে নাম হবে।
এই দেশে শিক্ষা লাভ করে বিদেশে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করছে, সেটেল হয়ে গেছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। তো এগুলো দেখে যদি আমরা প্রশংসা করি, এটা দেখেই যদি আমরা বলি দেখো প্রকৃত শিক্ষা লাভ করেছে, তার জন্যই কিন্তু এত উপার্জন করেছে, এটা হয়তো আমাদের যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতিতে কোথাও না কোথাও একটা ত্রুটি আছে, ঘাটতি আছে, একটা গলদ আছে। আর ওই গলদটাকেই আমরা মেনে নিয়েছি। আর আমরা মেনে নিয়েছি আজকের যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। চিৎকার করলেও কেউ শুনবে না, প্রতিবাদ করলেও কেউ কানে নেবে না, কানে তুলবে না। তো ফলে কি দরকার প্রতিবাদ করা, তার থেকে বরং যে পদ্ধতিটা চলছে সেই পদ্ধতিতে আমরা অভ্যস্ত হয়ে যাই, এটা অনেক ভালো হবে। আর না হলে শুধু শুধু সময় নষ্ট হবে। দু একদিন চিৎকার করব, তারপরে দেখা যাবে উল্টে আমাদেরকেই বদনামের ভাগী হতে হবে, উল্টে আমাদের দিকে আঙুল তুলবে, দেখা যাবে সবাই মিলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, আমাদের টুটিটাকে চিপে দেওয়া হবে, মানে কণ্ঠরোধ করা হবে। তার থেকে এটা ভালো নয় কি? কি সবাই যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে চলেছে, সেই প্রক্রিয়ায় আমরা নিজেদেরকেও এগিয়ে নিয়ে যাই। তাতে যদি আমরা মরেও যাই, যাব, কিন্তু প্রতিবাদ করব না, আওয়াজ তুলব না। তোমরা তো অলরেডি মরেই গেছো, তোমরা কিন্তু মরেই গেছো, মানে শিক্ষার্থীরা কিন্তু মরেই গেছে। তাহলে শিক্ষার্থীরা যদি মরে যায়, তাহলে কারা বসে রয়েছে এখন আমার সামনে? কারা বসে রয়েছে? কারা বসে রয়েছে? লাশ লাশ বসে রয়েছে, ডেড বডি। না না না, আত্মা মরে গেছে, আত্মাটাই মরে গেছে। আর যেটা বসে রয়েছে সেটা হচ্ছে লাশ বসে রয়েছে, কঙ্কাল বসে রয়েছে, ডেড বডি, মৃতদেহ। আমি কিন্তু অডিওতে আলোচনা করে দিয়েছি সম্ভবত, আমি এই কবিতার অডিওর ব্যাখ্যাতে সম্ভবত আলোচনা করেছি, আমার মনে পড়ছে না, কিন্তু আলোচনা করেছি যে আমাদের দেহ থেকে যদি আমাদের আত্মাটা চলে যায়, যদি আমাদের দেহ থেকে আমাদের মনটা সরে যায়, তাহলে সেই মন ছাড়া দেহ, হৃদয় ছাড়া দেহ, আত্মা ছাড়া দেহ, সে তো মৃতদেহের সমান, ওটা তো জড় প্রাণহীন। তার মানে আমরা যেটাকে বয়ে নিয়ে চলেছি, মানে তোমরা যেটাকে বয়ে নিয়ে চলেছো, আমরাও কিন্তু তোমাদের মতো এতদিন ধরে বয়ে নিয়ে চলে এসেছি। আজও সেই ওই পদ্ধতিতেও কিন্তু আমরা তোমাদেরকে অভ্যস্ত করাতে করাতে আমরাও কিন্তু নিজেরাও বয়ে নিয়ে এসেছি এই মৃতদেহটাকে। আর তোমাদেরকেও আমরা বলছি, তোমরাও কিন্তু তোমাদের আত্মা ছাড়া, মন ছাড়া দেহটাকে বয়ে নিয়ে চলো। শ্মশানের পথে এগিয়ে চলেছি আমরা। বলো হরি হরি বল। অনেক আগেই চার পায়ার উপরে আমরা উঠে পড়েছি, অনেক আগেই আমরা চার পায়ার উপরে উঠে পড়েছি এবং কাঁধে চড়ে আমরা শ্মশানের পথে চলেছি এগিয়ে, অনেক আগেই। সেই প্রাইমারি সেকশনে তোমাদের তুলে দেওয়া হয়েছে সববাহী গাড়িতে, মৃতদেহ বয়ে নিয়ে যায় যে গাড়ি, সেই গাড়িতেই কিন্তু প্রাইমারি সেকশনে আমরা তোমাদেরকে তুলে দিয়েছি। হয়তোবা প্রাইমারি সেকশনের আগেই, মানে প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই কিন্তু তোমাদের মনের উপরে যে অত্যাচার, তোমাদের মনের উপরে যে চাপ তৈরি করে দিয়েছিলাম আমরা, তোমাদের মনটার উপরে যেভাবে আমরা আঘাত হেনে হেনে তোমাদের কোমল মনটাকে আমরা পিষ্ট করে দিয়েছিলাম, সেই সময় কিন্তু তোমাদের মনটা অনেক আগে কঠিন হয়ে গেছে পাথরের মতো। সেই সময় তোমাদের মনের যে কোমলত্ব হারিয়ে গেছে, তোমাদের মনের যে উজ্জীবন শক্তি সেটা ম্রিয়মান হয়ে গেছে, তোমাদের যে উচ্ছল মনটা
প্রাণবন্ত চঞ্চল মনটা একেবারে মরে পাষাণ কঠিন হয়ে গেছে। তাহলে মন যদি পাষাণ হয়ে যায়, পাথর হয়ে যায়, মনের যে কোমল সূক্ষ্ম অনুভূতিগুলো যদি হারিয়ে যায়, তাহলে সেই মন আর মনের পর্যায়ে থাকে না। তাহলে এইভাবে তোমাদের আত্মাটাকে তোমাদের শরীর থেকে আমরা অনেক দূরে বিদায় দিয়ে দিয়েছি। তাহলে সেই দিন থেকে তোমরা কিন্তু বয়ে নিয়ে চলেছো। আরো যত উঁচু ক্লাসে উঠছো ততই যেটুকু বাকি ছিল সেটুকুর সমাপ্তি আমরা ঘটিয়ে দিচ্ছি। তা আজকের সেই শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতিতে আমরা কিভাবে এগিয়ে চলেছি, কিভাবে অভ্যস্ত হচ্ছি, এইরকম শিক্ষা পদ্ধতিটা কেমন সে আমরা সবাই জানি। আমরা তো প্রত্যেকেই জানি এইসব শিক্ষা পদ্ধতিতে তো আমরা অভ্যস্ত। আমরা জানি এই পদ্ধতিতে প্রথম শ্রেণীতে পাশ করলে বলো কোন শ্রেণীতে উঠতে হয়? সবাই জানি আমরা দ্বিতীয় শ্রেণীতে উঠতে হয়। আমরা সবাই জানি দ্বিতীয় শ্রেণী পাশ করলে কোন শ্রেণীতে উঠতে হয়? তৃতীয় শ্রেণী। হ্যাঁ, এই তো সবাই জানি। আবার যদি তৃতীয় শ্রেণীতে পাশ করি সবাই জানি কোন শ্রেণীতে উঠতে হয়? চতুর্থ শ্রেণী। আর আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার করি তাহলে আমরা কোন বিদ্যালয়ে ঢুকি? উচ্চ প্রাথমিক, হাই স্কুলে ঢুকি। হাই স্কুল। তাহলে ক্লাস 4 পাস করলে ক্লাস 5-এ আমাদের উঠতে হয়। এটা সবাই জানে, বাচ্চাও জানে। হ্যাঁ, তোমরা তো জানোই, কারণ তোমরা ক্লাস 5 পাস করে চলেই এসেছো। আর 5 থেকে 6, 6 থেকে 7। হ্যাঁ, ফেল করেছে মানেই সে মরে গেছে। কারণ এই পদ্ধতিতে আমরা ফেলটাকে মৃত্যুর সমান বলে মনে করি। তার মানে এই পদ্ধতিতে ফেল করলে মৃত্যু, তার মানে তোমার যে পদ্ধতিতে কথা উল্লেখ প্রথমে করেছিলে তার মানে সেখানে পাস। সেখানে পাস? কোনখানে পাস? মানে সেখানে বেঁচে গেছে। আবার কখন বেঁচে গেছে? যখন এই পদ্ধতির বাইরে যাবা। এই পদ্ধতির বাইরে গেলে বেঁচে যাওয়া না, এই পদ্ধতির বাইরে গিয়ে ফেল হলে বেঁচে যাওয়া। আচ্ছা, এই পদ্ধতির বাইরে গেলে পাস ফেলের তো ব্যাপারই নেই। এখানে তো একটা নির্দিষ্ট নম্বর আছে, নির্দিষ্ট মান রয়েছে। যে নম্বরের মানটা যদি আমরা না পাই তাহলে ফেল, আর তার ঊর্ধ্বে পেলে পাস, তার ঊর্ধ্বে পেলে একটা সম্মানজনক নাম্বার। আস্তে 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 এই মার্কসটা, এই নাম্বারটা যত বাড়ছে ততই আমাদের মেধার, আমাদের প্রতিভার মূল্যায়ন হচ্ছে। কিন্তু আদৌ কি এই পদ্ধতিটা একটা শিক্ষার্থীর মূল্যায়নের মাপকাঠি হওয়া উচিত? শুধু মার্কসের দ্বারা একটা ক্লাসে পাশ করলেই, আরেকটা ক্লাসে উঠলেই, তাহলে তাকে পূর্ণভাবে মূল্যায়ন করা এটা সম্ভব কিনা আগে প্রশ্ন করতে হবে। আমি বলছি বর্তমান পদ্ধতিতে আমরা অভ্যস্ত, আর বর্তমান পদ্ধতিটাকে আমরা মেনে নিয়েছি, আর এই পদ্ধতিতে আমরা এটাকেই গুরুত্ব দিই। যদি একটা ক্লাসে ফেল করে যায়, অর্থাৎ একটা শ্রেণীতে অনুত্তীর্ণ হয়, তাহলে ফেল করে যাওয়া মানে, অনুত্তীর্ণ হওয়া মানে তার মৃত্যুর সমতুল্য, তার মরে যাওয়ার সমতুল্য। কারণ তখন দেখবে যদি এরকম কোনো দিন ঘটে থাকে, তোমাদের হয়তো বেশিরভাগের ক্ষেত্রে বা সব্বার ক্ষেত্রে তাই হয়েছে যে কোনো দিন তোমরা ফেল করনি, একটা নির্দিষ্ট মান, নির্দিষ্ট নম্বর তোমরা পেয়েছো, ফলে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে পাস করে এসেছো, তোমরা ফেল করনি। কিন্তু যদি ফেল করতে, তাহলে কীরকমভাবে আক্রমণটা হতো, কীরকমভাবে আঘাতটা আসতো, কতখানি সমালোচিত হতে হতো। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সমাজে প্রায় প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু তোমরা সেই আঘাতটা পেতে। হয়তো সংখ্যায় খুব কম যে তোমাকে বুঝতো, তার সংখ্যা খুব কম, হাতে গোনা, কিন্তু বেশিরভাগ তোমাকে বুঝতো না, বরং তুমি ফেল করে গেছো বলেই তোমাকে আরো 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 জর্জরিত করে একেবারে মাটির সঙ্গে শুইয়ে দিত।
পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমাকে কিন্তু বুঝতো না, মাথা তুলে দাঁড়াতেই দিত না। কিন্তু এটাও তো বুঝতে হবে যে এরকম বহু ব্যক্তি রয়েছেন যারা এই নির্দিষ্ট নাম্বারের গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রাখেননি, বা নির্দিষ্ট নাম্বার না পেয়ে তারা অকৃতকার্য হয়েছে, ফেল করে গেছে। এমন ব্যক্তিও রয়েছে, সমাজের চোখে তারা ফেল করে গেছে, কিন্তু তারা প্রমাণ করে দেখিয়েছে যে সেই যে অকৃতকার্য হওয়াটা, সেটা তার জীবনে অকৃতকার্য হওয়া নয়, বরং ওই অকৃতকার্য হওয়াটা অর্থাৎ ব্যর্থতাটা তার জীবনে ছিল উন্নতির একটা বড় সোপান, ধাপ, সিঁড়ি। কারণ ব্যর্থতা মানুষের জীবনে অনেক বেশি সাফল্যের শিক্ষা দেয়। সাফল্যের জন্য যে শিক্ষাটা আমাদের প্রয়োজন, ওই ব্যর্থতাই কিন্তু নিয়ে আসে। তুমি কোনোদিন যদি ব্যর্থ না হও, একটার পর একটা সাফল্যের সিঁড়ি পেরিয়ে যদি তুমি একবারে শীর্ষ ছুঁতে যাও, তাহলে সেই চলাটা তোমাকে যতটা না শিক্ষা দেবে, মানে অভিজ্ঞতা দেবে, অভিজ্ঞতা থেকে শিক্ষাটা নেবে, তার থেকে দেখবে তুমি যদি একবার পিছিয়ে যাওয়ার পরে প্রকৃত শিক্ষা সেখান থেকে নিতে পারো, তাহলে এগিয়ে যাওয়াটা হবে হয়তো অনেক বেশি গতিতে। তবে মানসিকভাবে যদি তুমি বিপর্যস্ত হয়ে একেবারে ভেঙে পড়ো, অর্থাৎ তোমার আত্মবিশ্বাস হারিয়ে একেবারে যদি তুমি মাটির সঙ্গে শুয়ে যাও, লোপাট হয়ে যাও, উঠে দাঁড়ানোর যদি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু হবে না। যেটাকে বলা হয় যে সেটব্যাক যদি একবার হয়ে যায়, দেওয়ালে যদি পিঠ ঠেকে যায়, আর ঘুরে দাঁড়ানোর মতো যদি তোমার কোনো উপায় না থাকে, মানে তুমি নিজেকে আর ঘুরে দাঁড় করাতে পারছো না, তাহলে সেটা কিন্তু তোমার জীবনে প্রকৃত হার। ওই একটা শ্রেণীতে ফেল করে যাওয়া, একটা শ্রেণীতে অকৃতকার্য হওয়া, একটা নির্দিষ্ট নাম্বার না পাওয়া, সেটা কিন্তু তোমার জীবনের কখনো হার হতে পারে না। হ্যাঁ, একটা শ্রেণীতে ফেল করে যাওয়া মানে কি, হ্যাঁ, স্কুলের যে পদ্ধতি রয়েছে একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার, সেই পদ্ধতিতে তুমি অকৃতকার্য। কিন্তু জীবনের পরীক্ষায় তুমি অকৃতকার্য নয়। আগে দেখতে হবে তুমি নিজে মনের দিক থেকে হেরে গেছো কিনা। আর তুমি যদি মনের দিক থেকে হেরে না যাও, সমাজ কি করবে? তোমাকে হারিয়ে দেবে। এ বাবা, তুই ফেল করে গেলি, হ্যাঁ, এমনভাবে বড় বড় করে চোখ করে এমনভাবে বাক্যবাণ ছুঁড়বে যেন একটা মিসাইল হয়ে গায়ে লাগবে। গায়ে তো লাগবে না, পুরো মনে বিঁধবে, মুখ দেখাতে পারবে না। মনে হবে কি কাণ্ড ঘটিয়েছি আমি, হ্যাঁ, আমি মনে হয় এমন জঘন্য, এমন গর্হিত অপরাধ করে ফেলেছি, এরকম নৃশংস কাজ করে ফেলেছি, যে কাজটা মনে হয় পৃথিবীর আর কেউ করেনি, আমি করে ফেলেছি সেই কাজটা। এমনভাবে বড় বড় করে চোখ করে তাকাবে, এমনভাবে তোমাকে বাক্যবাণে জর্জরিত করবে। হ্যাঁ, বরং এই সময়, এই মুহূর্তে কি দরকার? এই সময়, এই মুহূর্তে একটা মানসিক অবলম্বন হয়ে কেউ দাঁড়াবে, সেটাই তো আমরা চাইবো। মেন্টাল সাপোর্টটা কেউ দেবে, সেটাই আমরা চাইবো। কিন্তু মেন্টাল সাপোর্ট সমাজে বেশিরভাগ মানুষ কিন্তু এই অবস্থায় দেয় না, কারণ তারাও কিন্তু, অর্থাৎ আমরাও কিন্তু ওই রকমভাবে অভ্যস্ত হয়ে এসেছি। আমরাও কিন্তু আমাদের মনটাকে ওইভাবে তৈরি করে ফেলেছি। আমাদের যে মানসিক যে অবস্থাটা, সেটা কিন্তু ওই সিস্টেমের ভেতর দিয়ে যেতে 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 তৈরি হয়ে গেছে তৈরি। আমরাও ভাবি কি রে বাবা, হ্যাঁ, ওই কটা নাম্বার পেতে পারিস না সারা বছর ধরে, তাহলে কি পড়লি, এত ক্লাস করলি, এত গাইড পেলি, স্কুলের বাইরে, আবার বাড়িতে এত গাইড নেওয়া সত্ত্বেও, এত সাবজেক্টের টিচার থাকা সত্ত্বেও ফেল করে গেলি। আবার কারোর কাছে মনে হয় যে একটা নম্বর, একটা নির্দিষ্ট নম্বর, সেই নির্দিষ্ট নম্বরই হচ্ছে তোমার জীবনে একটা শ্রেণীর টার্গেট, লক্ষ্য। তার মানে 80-র ওপরে তোমাকে পেতেই হবে, 90-এর ওপরে তোমাকে পেতেই হবে। নাম্বারের একটা লাইন তৈরি করে দেওয়া হয় যে এই লাইনটার উপরে তোমাকে যেতেই হবে। 100 তোমাকে পেতেই হবে। ও 100 থেকে যদি তুমি 1 কম পেয়ে যাও, তাহলে তোমার জীবন বরবাদ। তোমাকে এই সাবজেক্টটা নিয়ে পড়তেই হবে, তোমাকে এই স্ট্রিমটা নিয়েই পড়তে হবে। যদি তুমি এই স্ট্রিমটা নিয়ে না পড়ো, তাহলে কিন্তু তোমার জীবন শেষ।
যদি তুমি এই সাবজেক্টটা নিয়ে না এগোতে পারো তাহলে তোমার জীবন বরবাদ। যদি তুমি পরবর্তীতে আগে থেকে ঠিক করে দেওয়া যে লক্ষ্য, সেই লক্ষ্য যদি তুমি পূরণ করতে না পারো তাহলেও কিন্তু তোমার জীবন শেষ। কে বলেছে? আমরা তো বোঝাই না, আমরা মুখে বলি মানুষ হতে হবে, আমরা মুখে বলি মানুষের মতো মানুষ হও, আমরা আশীর্বাদ করি, আমরা বলি সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, আদর্শ শিক্ষা লাভ করো, জীবনে প্রকৃত শিক্ষা তোমার জীবনের সর্বাঙ্গীন বিকাশ ঘটাক। আমরা কত কিছু বলি কিন্তু আবার আমরাই কোন শিক্ষার্থী যদি ফেল করে যায় তাহলে তাদেরকে আমরা একেবারে তুলোধনা করে সর্বনাশ করে ছেড়ে দিতাম। কথাগুলো কি শোনা যাচ্ছে না ঘুমিয়ে পড়লি? মাঝে মাঝে কিন্তু রেসপন্স করতে হবে, নাহলে আমি ভাবলাম বোধহয় মাঝে মাঝে একটু বোর হয়ে ঘুমিয়ে পড়ছে ছেলেমেয়েরা। কথাগুলো সত্যি। আবার এই কথাগুলো যে আমি বলছি, এই কথাগুলো তোমাদের মনে হতে পারে যে ক্লাসে বসে ক্লাস চলাকালীন ক্লাস করতে হবে তাই বলতে হয় বলেই বলে যাচ্ছে, এটাও ঠিক কথা। আমি কিন্তু বলে যাচ্ছি, আমি কিন্তু বুঝিয়ে যাচ্ছি, আমি কিন্তু উপদেশ দিচ্ছি, আমি কিন্তু আসল যে পথটা সেটা দেখানোর চেষ্টা করছি, প্রকৃত রাস্তাটাকে সামনে তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, মানে তোমাদের জ্ঞান চক্ষুটার উন্মিলন ঘটানোর চেষ্টা করছি, তোমাদের যে সুপ্ত চেতনা সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি। তাহলে এতজনের মধ্যে যদি কেউ না কেউ শুধু পরীক্ষায় নম্বর পাওয়া, পাস করা, সার্টিফিকেট নেওয়া, এর বাইরে গিয়ে ভাবতে পারে তাহলে হয়তো এই বোঝানোটা সার্থক হবে, আমার তখনই সার্থক হবে। আমি তো লেকচার মেথডে পড়িয়ে যাচ্ছি, আমি তো বক্তৃতা ধর্মী পড়িয়ে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি, কিন্তু সেই বক্তৃতা ধর্মী বোঝানোর বিষয়টা যদি কাউকে ছুঁয়ে যায়, কেউ না কেউ ভাবে যে না আগে আমি এই বিষয়টাকে রপ্ত করব। কিভাবে রপ্ত করব? না মন দিয়ে এটাকে আত্মস্থ করব, এবং আত্মস্থ করার পরে এটাকে আমি আমার চলার পথে আমার জীবনে বাস্তবে প্রয়োগ করব, এবং শুধু ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি জীবনের সাথে সাথে সমাজ জীবনে প্রয়োগ করব। আমি যেমন নিজে বুঝবো, উপলব্ধি করব, তেমনি আমার কাজ হবে আর 5 জনকে বোঝানো। তো এই বোঝানোর ভেতর দিয়ে 1 জন থেকে 5 জন, 5 জন থেকে 50 জন, আস্তে আস্তে যে চেতনার চোখটা খুলে যাবে, তাতে দেখা যাবে বর্তমান শিক্ষা পদ্ধতিটা আমাদের পক্ষে যে খুব বেশি ফলপ্রসূ নয়, সেটা হয়তো কেউ না কেউ বুঝবে। হয়তো এই শিক্ষা পদ্ধতিতে কোথাও না কোথাও গলদ আছে, এই পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি নিয়ে ভাববে, এখান থেকে সরে এসে একটু অন্যভাবে আমাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিয়ে যাবে। কোথায়? না প্রকৃতির মাঝে, প্রকৃতির মাঝে নিয়ে যাবে। রুশো বলেছিলেন যে প্রকৃত শিক্ষা লাভ 4 দেয়ালের মধ্যে নয়, প্রকৃতি থেকে সম্ভব হয়। তাই গো টু দ্য নেচার, প্রকৃতির মাঝে চলো। প্রকৃতি কিন্তু আমাদের বড় শিক্ষক। এই যে বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতির কাছ থেকে কিন্তু আমরা প্রকৃত শিক্ষা লাভ করতে পারি। আর সেই শিক্ষাটা এমনভাবে আমরা আমাদের জীবনে সঞ্চয় করে রাখতে পারি যা সারা জীবনে ভোলার নয়, যা জীবনভর আমাদেরকে প্রকৃত শিক্ষিত করে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর এই শিক্ষাটাকে যদি আমরা এইভাবে গ্রহণ করি, কিভাবে? না আনন্দের সঙ্গে। সব থেকে বড় কথা হচ্ছে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে, মজার সঙ্গে গ্রহণ করতে হবে। কজন আমরা আনন্দের সঙ্গে পড়ি? পুঁথিগত জ্ঞানের কি প্রয়োজন নেই? কবি বলেছেন যে পুঁথিগত জ্ঞান একমাত্র জ্ঞান লাভের মাধ্যম হতে পারে না। পুঁথি থেকে আমরা আমাদের জীবনের
সমস্ত জ্ঞানটা কিন্তু লাভ করতে পারি না। পুঁথি থেকে জ্ঞান আমরা লাভ করি, কিন্তু পুঁথিগত জ্ঞানটাকে আমরা যদি শুধুমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে গ্রহণ না করে সেটাকে যদি আমরা মজার সঙ্গে গ্রহণ করি, আনন্দের সঙ্গে গ্রহণ করি, বোঝার ভেতর দিয়ে গ্রহণ করি, বোঝা আমরা বুঝবো, মুখস্থ বিদ্যা নয়, আমরা বুঝবো। এবং যখন দেখবে একটা জিনিসকে খুব ভালোভাবে রপ্ত করতে পারছো বুঝে, তখনই কিন্তু গ্রহণ করার ক্ষমতাটা বাড়তে থাকে। যে কোনো জিনিস আনন্দের সঙ্গে গ্রহণ করলে গ্রহণ করার ক্ষমতাটা বাড়তে থাকে, হ্যাঁ কি না? এর বাইরে কেউ যাবে? যে কোনো জিনিস আনন্দের সঙ্গে গ্রহণ করা, আনন্দের সঙ্গে, তখন মনে হবে কি যত কষ্ট হোক না কেন কষ্টটা কষ্ট বলে মনেই হবে না। তখন মনে হবে যে কত রাত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে শরীরটা কেমন অস্বস্তিতে পড়েছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, হ্যাঁ, হাত পা কেমন যেন যন্ত্রণায় ছটফট করছে, হয়তোবা বসতে পারছো না স্বাভাবিকভাবে, পিঠ ব্যথা করছে, কোমর ব্যথা করছে, মাথাটা যন্ত্রণা করছে। কিন্তু যখন কোনো জিনিসকে তোমরা খুব ইন্টারেস্ট সহকারে পড়বে তখন মনে হবে যে না, শরীর যতই কষ্ট অনুভব করুক না কেন আমার এই পড়াটা পড়তে ভালো লাগছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আমি কিন্তু উঠবো না। যেমন তোমরা ইন্টারেস্ট পাও মোবাইলে, ঠিক কিনা? হ্যাঁ, এখানে যতজন আছে এটা তো মানতেই হবে যে মোবাইলে আমরা কিন্তু ইন্টারেস্ট পাই, কারণ মোবাইল মানে হচ্ছে বিশ্ব দুনিয়া। আমাদের হাতের মুঠোয় মোবাইল রয়েছে মানে কি আমরা বিশ্ব দুনিয়াটাকে হাতের মুঠোতে দেখতে পাচ্ছি, ভালো মন্দ সবটাই রয়েছে হাতের মুঠোতে। তাহলে মোবাইলটা আমাদের কাছে ইন্টারেস্টিং, খুব মজার, খুব আনন্দের, তাই মোবাইলে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সহজে কাটিয়ে দিতে পারি, হ্যাঁ কি না? তাহলে মোবাইলে আমরা ঘন্টার পর ঘন্টা কেন কাটিয়ে দিতে পারছি? হ্যাঁ বলো বিজ্ঞানী, উঠতি বিজ্ঞানী বলো। মোবাইলে স্যার 1 ঘন্টা ঘন্টার পর ঘন্টা কাটাই স্যার, শুধু ওটা মানে এন্টারটেনমেন্ট পাই বলেই শুধু না, সেটা না, যারা ডেভেলপ করে যে কোনো জিনিস, যে কোনো অ্যাপ বলুন, গেমিং বলুন, ওরা মানুষের সাইকোলজি মেন্টালিটিকে মাথায় রেখেই এমনভাবে স্ট্রাকচারটাকে তৈরি করে যে ও অ্যাডিক্টেড হয়ে পড়ে, সেটা কোনো দোষের না। হ্যাঁ, কিন্তু সে ফেসবুকের একাধিক প্রোগ্রামার মানে অন ক্যামেরা স্বীকার করেছেন যে আমরা এরকম ভাবেই প্রোগ্রামগুলোকে তৈরি করি, যাতে এমন ভাবেই ইন্টারফেসটাকে তৈরি করি যে মানুষ এটাকে ফিরতে ফিরতেই থাকবে। একদম। তাহলে মানুষ সেটাকে ব্যবহার করবে, করেই চলবে। আমরা ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু তবু আমরা এই নেশা থেকে বেরোতে পারছি না। তার মানে কি আমরা অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত। তার মানে সেই নেশাটা আমাদেরকে কিন্তু আনন্দ তো দিচ্ছে, আনন্দ না দিলে সাইকোলজিক্যাল এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে যদি আনন্দ না দেয়, আমরা যদি সেখান থেকে ভালো লাগাটাকে না খুঁজে পাই, তাহলে তো আমরা ঘন্টার পর ঘন্টা কাটাবো না। যদি আমার কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান সেখান থেকে পাওয়ারও থাকে, সেটাও কিন্তু আমার প্রয়োজন থেকে কিন্তু আমি আসছি, সেখান থেকে পাচ্ছি বলেই আমি আসছি, আমি কিন্তু সেখান থেকে নিয়ে উপকৃত হচ্ছি বলেই আসছি। তার মানে ওটাতেও কিন্তু আমার ভালো লাগা আছে, কারণ আমি ওখানে সার্চ করে অনেক কিছু খুঁজে পাচ্ছি। আমিও কিন্তু এক অর্থে ওখানে আমি এক্সপেরিমেন্ট করছি, আমিও রিসার্চ করছি, আমি তো ওখান থেকে নিচ্ছি। তাহলে আনন্দটা তো আমার আছে বলেই তো আমি ঘন্টার পর ঘন্টা টিকে আছি ওখানে। যদি আমার আনন্দটা না থাকতো তাহলে আমি কি করতাম? আমি আসতাম, কেউ আমাকে জোর করে ওখানে নিয়ে এলো, আমি আসতাম, তারপরে কি করতাম, একটু অল্প সময় ওখানে নিজের সময় দিতাম, তারপরে কিন্তু অন্যদিকে চলে যেতাম। কিন্তু আমার আনন্দটা আছে বলে, আমি নিজের থেকে সেই আনন্দটা খুঁজে পেয়েছি বলে, তাহলেই আমি আসতে পারছি। তাহলে সব কিছুর মূলে কিন্তু তুমি ওখান থেকে ভালো লাগাটা তৈরি করতে পেরেছো। আর ক্লাস চলাকালীন এই বোরিং যে লেকচার, একঘেয়েমি,
এই যে ভাষণ, এটা শোনার থেকে অনেকের আঙুল কিন্তু আস্তে আস্তে আশেপাশে চলেই যাচ্ছে। এটাও কিন্তু একেবারে খাঁটি সত্যি কথা। আবারও জিজ্ঞেস করবো, হ্যাঁ কি না? যারা করে না তাদের কাছ থেকে আমি উত্তর আশাই করব না, কারণ যারা ক্লাস করতে বসে ক্লাসটাই করে, যারা ক্লাস করতে বসে ক্লাসটাতেই কনসেন্ট্রেট করে, তাদের কথা আলাদা। কিন্তু তাদের মধ্যে নয়, তাদের বাইরে গিয়ে সংখ্যায় যদি 1, 2, 3, 5% থাকে, আছে যে মাঝে মাঝে কিন্তু আঙুল এদিক থেকে ওদিকে সরে যায়। ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে হঠাৎ করে একটা মেসেজ এলে সাথে সাথে একটু তো দেখে নি কে কি মেসেজ করেছে, আর ওইটুকু মেসেজটা দেখে নিলে ক্লাসের খুব একটা ক্ষতি হয়ে যাবে না। আমি তো শুনতেই পাচ্ছি, আওয়াজ তো আমার কানে আসছে, কিন্তু মেসেজটা দেখতে পেলাম। সেই মেসেজটা কখনো আনন্দেরও হতে পারে। আহা, আনন্দের হলে ক্লাস থেকে সরে গিয়ে ওই আনন্দের মুহূর্তে অংশীদার হওয়ার জন্য একটু 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 অন্যমনস্ক হয়ে সরে যেতে পারো। আর ওটা যদি কখনো বোমার মতো তোমার জীবনে এসে আজড়ে পড়ে একটা মেসেজ, তাহলে ক্লাসে আইসি বরবাদ হয়ে গেল, ক্লাসটা শেষ। ঠিক কিনা? না না, ঠিক কিনা বল? মেসেজটা যদি খুব ভালো লাগার হয়, আনন্দের হয়, খুশির হয়, তো সেই খুশির আনন্দের মেসেজের সঙ্গে আমরা একটু সময় তো ভাগ করে নিই। ততক্ষণে যদি 2 মিনিট ক্লাস এগিয়েও যায়, সেখান থেকে সরে গিয়ে কিন্তু আমরা একটু ওইখানে নিজেকে ইনভলভ করে ফেলি। আর যদি ওই মেসেজটা ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর, একটা মেসেজও ভয়ঙ্কর হতেই পারে কারো কারো জীবনে, তখন কি হয়? ওই মুহূর্তের ক্লাস বরবাদ। তখন মানসিকভাবে তো আমার এখানে থাকবেই না, তাহলে শুনবে কি করে, বুঝবে কি করে? তাহলে আমি আলোচনা করছিলাম আনন্দটা নিয়ে। তো যার ভেতরে আমরা আনন্দ খুঁজে পাবো, সেটাকে খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারবো। আর আয়ত্ত করে সেটাকে আমরা অনেকক্ষণের জন্য, অনেক দিনের জন্য, অনেক কালের জন্য আমরা ধারণ করতে পারবো, মানে আমরা ধরে রাখতে পারবো, এবং সেটাকে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপনও করতে পারবো। কিন্তু যেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের কাছে বোঝা হয়ে উঠছে, সেই বোঝাটা কখন আমরা ঘাট থেকে ঝেড়ে ফেলবো তার চেষ্টা করি। যেটা আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জোর করে চাপিয়ে দেওয়া যে বিষয়টা, সেই বিষয়টা আমরা সেই মুহূর্তে হয়তো মনে রাখলেও আস্তে আস্তে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি ভুলে যাই। হয়তো তারপরে আবার ভেবে দেখলে, আচ্ছা কি যেন আমি মুখস্থ করেছিলাম, কি যেন আমি পড়েছিলাম, কিছু হয়তো মনে আসছে আর কিছু তোমার মনে আসছে না, কারণ তুমি অলরেডি ভুলতে বসেছো, কারণ সেটা তো তুমি আনন্দের সঙ্গে গ্রহণ করোনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আনন্দের সঙ্গে গ্রহণ করতে করতে গ্রহণ করার যে ক্ষমতাটা সেটা বাড়তে থাকে, ধারণ করার ক্ষমতাও বাড়তে থাকে। আর আমরা তো বেশিরভাগ আনন্দের সঙ্গে গ্রহণ করি না। আমাদের যে পাঠ্য পুস্তকে যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত অধ্যায়গুলো, এগুলো আমরা বেশিরভাগ পড়ি, শুধুমাত্র পড়তে হয় পড়ি, শুধুমাত্র সামনে তাকিয়ে পড়ছি, হ্যাঁ পরীক্ষার জন্য পড়তে হবে তার জন্যই পড়ছি। আর ওই জন্য কি করি? ওই জন্য একবার পড়ার পরে আবার আমাদের রিভিশন করতে হয়, আমাদের আবার ওটাকে ভুলতে বসতে হয়, আবার আমাদেরকে নতুন করে আবার মুখস্থ করতে হয়। কিন্তু না, একবার পড়ো, একবার পড়ো, ভালোভাবে পড়ো, আনন্দের সঙ্গে পড়ো। পড়ার আগে ভাবো এটা আমি কেন পড়বো, প্রশ্ন করো। পড়ার আগে প্রশ্ন করো, এটা আমি কেন পড়বো? পরীক্ষায় আছে? না না না, পরীক্ষায় আছে, থাকুক, পরীক্ষার জন্য পড়া হয়েই যাবে আপনা আপনি, কিন্তু এখন তুমি কেন পড়বে সেই প্রশ্নটা করো। তাহলে এখান থেকে আমার কি নেওয়ার আছে, এখান থেকে আমার কি নেওয়ার আছে, এখান থেকে যা নেব সেটা কি আমি আমার জীবনে কাজে লাগাতে পারবো? যদি মনে হয় পারবেই, তাহলে দেখো পড়ো, খুব সহজে মনে থাকবে। আর যদি মনে হয় না আমি তো বুঝতেই পারছি না এখনো যে কেন পড়বো, আমি এখন উদ্ধার করেই উঠতে পারলাম না যে কেন পড়বো, তাহলে তুমি এটা মনে রাখতেই পারবে না। আমাদের জীবনে, মানে আমাদের বলতে আমার বয়সীরা বা আমার থেকে আরেকটু বেশি বয়সীরা, তাদের ছেলেবেলার কথা যদি
আমরা আলোচনা করি, আমরা বলি, তাহলে দেখা যাবে আমাদের বেশিরভাগের ছেলেবেলাটা এরকমভাবে কেটেছে। কীরকমভাবে না, লক্ষ্যহীনভাবে কেটেছে। আমরা এগিয়েছি কিন্তু সামনে কিন্তু আমাদের সেই অর্থে কোনো লক্ষ্য স্থির করা ছিল না, টার্গেট ছিল না। তার থেকে অনেক বেশি লক্ষ্য স্থির করে নিয়ে এই প্রজন্ম এগোচ্ছে, মানে তোমরা এগোচ্ছ। তোমাদের সামনে একটা লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে, আর কারোর সামনে যদি কোনো লক্ষ্য ঠিক করা না থাকে তাহলে তার এগোনোটা কিন্তু এলোমেলোভাবে হয়। সে তো নিজেই জানে না আমি এগোবো কেন, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমার জীবনের লক্ষ্যটা কি। তো তোমরা বলো না, একটা লক্ষ্য, একটা গোল যদি ঠিক না করা হয় তাহলে এগোতে কি ভালো লাগে? না এগোনোর জন্য যে এনার্জিটা আমরা দিতে চাই সেই এনার্জিটা আমরা দিতে পারি? বলো। একটা লক্ষ্য যদি আমরা ঠিক না রাখতে পারি, আমি তো জানি না আমি কোথায় যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, এত কোনো কাজে বেরোচ্ছি, কিন্তু আমরা তো বেরোনোর আগে আমরা ঠিক করে নিই আমরা কি কাজে যাচ্ছি। তাহলে এই কাজে যাচ্ছি, তাহলে কোন রাস্তা দিয়ে যাব, আর সেই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের কিভাবে যেতে হবে, কার সাহায্যে যাব, কতখানি গতিতে যাব, তাহলে এই সময়ের মধ্যে পৌঁছতে হবে। তাহলে আমরা স্পিড বাড়াবো নাকি আর একটু স্লো যেতে পারবো? তো আমরা এত প্ল্যান করে বাড়ি থেকে একটা গন্তব্যে যাই, অথচ আমাদের জীবনের পথে এগোচ্ছি। আমাদের সময়ের বেশিরভাগের ছেলেবেলায় সেই লক্ষ্য স্থির করা ছিল না। আমাদের সামনে কি লক্ষ্য ছিল? আমরা যখন জিজ্ঞেস করতাম বড়দেরকে, বাবা মাকে, বাবা সামনে তো মাধ্যমিক, ক্লাস 10-এ পড়াশোনা হচ্ছে, সামনে মাধ্যমিক আসছে, আচ্ছা মাধ্যমিক পাশ করে কি করব? কি করবি বলো, কি উত্তর হবে? আমাদের ছেলেবেলা মাধ্যমিক পাশ করলে কি করবো? আমরা কি করব? 11 উঠবো। হ্যাঁ, না না সেটা বলছি না, বলছি হ্যাঁ 11-এ তো উঠবো, সেটা তো সবাই জানে। না না, র্যাঙ্ক করে দেওয়ার টার্গেটটা আমাদের ঠিক করে দেওয়া হয়নি তো। মাধ্যমিকে পাশ করলে কি করব? মাধ্যমিকে পাশ করার পরে কি করব মানে কি, মানে কোন স্ট্রিম নিয়ে পড়বো সেটাও কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকার কথা। যদি আমরা সায়েন্স নিয়ে পড়ি তাহলে সায়েন্স নিয়ে পড়ে পরে কি করব, স্ট্রিমটা নিলাম, সায়েন্স নিলাম, আর্টস নিলাম, কমার্স নিলাম, কিন্তু তারপরে আমাদের রাস্তাটা কি, ভবিষ্যৎটা কি? না না, সবাই তো বলছে যে সায়েন্স নিয়ে পড়লে লাইফ আছে, তাই সায়েন্স নিয়ে পড়বি। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়লে লাইফ আছে, সায়েন্স নিয়ে পড়বো, ঠিক আছে মেনে নিলাম। সায়েন্স নিয়ে পড়ছি, 11 পাস করলাম, 12 উঠলাম, 12-এও পড়া চলছে। এইবারেও তো প্রশ্ন আসবে, আচ্ছা 12 তো প্রায় শেষের পথে, সামনে পরীক্ষা, আচ্ছা 12 পাস করলে কি করব বাবা, কি করব বলো? আমাদের সময় বাবারা কি বলবে, 12 পাস করলে কলেজে উঠবি, কলেজে ভর্তি হবি। হ্যাঁ কলেজ, হ্যাঁ সবাই জানে এইচএস দিলে কলেজে উঠতে হয়, কলেজে ভর্তি হতে হয়, এটাই তো হায়ার স্টাডিজ। কিন্তু কি নিয়ে পড়বো, কেন পড়বো, ওই সাবজেক্টটা নিয়ে পড়লে তার ভবিষ্যৎটা কি, সেই ওই সাবজেক্টে পাশ করে বেরোনোর পরে কোথায় কোথায় সেই রকমভাবে প্রতিষ্ঠিত হওয়ার জায়গা আছে? নাই 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 নাই, কারণ বড়রাই দিশেহারা, তাই ছোটদেরকে কি পথ দেখাবে? তাই বড়দের কাছে তারাও শুনে শুনে যেটা অভ্যস্ত হয়েছে সেটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পাশ করলি কলেজে উঠবি, হ্যাঁ একটা অনার্স নিবি, একটা সাবজেক্টে অনার্স নিবি, কোন সাবজেক্টে নেব, কেন নেব, নিলে কি হবে, ওই সাবজেক্টটা কি আমার পছন্দের সাবজেক্ট, আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়েও বা কী করবো? কিচ্ছু ছিল না প্রশ্নের উত্তর, একটা অনার্স নিয়ে ভর্তি হলেই হলো। তারপরে অনার্সে 3 বছর পড়বি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর অনার্স পাস করার পর এমএ করবি। এমএ পাস করার পরে কি করবি ভাই? একটা চাকরি বাকরির চেষ্টা করতে হবে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা দেখো, এতগুলো বছর পড়াশোনা পুরোপুরি একেবারে এলোমেলোভাবে এগিয়েছি আমরা। সেই তুলনায় তোমরা কিন্তু অনেক পরিকল্পনা মাফিক এগোচ্ছ, কিন্তু তাও বলবো এই পরিকল্পনা মাফিক এগোনোটা, এই সিস্টেমে, এই পদ্ধতিতে, এটাও কিন্তু কোথাও না কোথাও একটা গলতকে সাথে নিয়ে আমরা এগোচ্ছি, একটা গলত, একটা ত্রুটি, একটা ভুল সাথে নিয়ে আমরা এগোচ্ছি, ভুলটাকে সাথে নিয়ে। কিন্তু না, এটাই ভবিতব্য, এইভাবেই আমাদের এগোতে হবে। আর তাতে কারোর জীবনে
যদি সেইভাবে সাফল্য না আসে, সে যদি সেইভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা কিন্তু সিস্টেমকে গালি দেব না, আমরা কিন্তু সিস্টেমকে বলবো না, সিস্টেমের বিরুদ্ধে যাব না। আমরা বলবো আমি যে প্রতিষ্ঠিত হতে পারিনি, আমি যে ভালো জায়গায় পৌঁছতে পারিনি, আমার যে স্বপ্ন পূরণ হয়নি, তাহলে কার দোষ? কার দোষ? কার দোষ? আমারই দোষ, কপালের দোষ। তোমার সঙ্গে তোমার বয়সী, তোমার সহপাঠী, তোমার বন্ধু দেখো কত বড় জায়গায় পৌঁছে গেছে, আর তুমি পৌঁছতে পারোনি, তাহলে কার দোষ? এটা তোমার দোষ, তোমার ভাগ্যের দোষ, তোমার কপালের দোষ। আর তোমার বন্ধুর কপালটা দেখো একেবারে উজ্জ্বল হয়েছে, তোমার বন্ধুর কপাল খুলে গেছে, বন্ধুর কপালটা ভালো, সেই সাথে ও চেষ্টা করেছে। হ্যাঁ, অনেক সময় আমরা কপালের উপরে দোষ দিয়ে দিতাম, এটা তো অনেক সহজ, এটা কিন্তু সমালোচনা এড়ানো যায়, এটা কিন্তু আঘাত এড়ানো যায়। আমরা সিস্টেমকে দোষ দিতে গেলে সিস্টেম থেকে যে আঘাতটা আসবে সেটা আমরা নিতে পারবো না, তার থেকে এটা সহজ নয় কি, এটা আমার কপালে আছে। চাকরি পাচ্ছ না কেন? চাকরি পাচ্ছি না, আমার ভেতরে ঘাটতি আছে। চাকরি পাচ্ছ না কেন? না আমি তৈরি হতে পারিনি। চাকরি পাচ্ছ না কেন? আমার কপাল মন্দ। কিন্তু চাকরি কেন পাচ্ছ না, আসল কারণটাকে যদি খতিয়ে দেখা হয়, তাহলে সেই আসল কারণটা কোনায় লুকিয়ে রয়েছে। আর সেই কোনায় লুকিয়ে থাকা আসল কারণটাকে টেনে হিঁচড়ে বের করার মতো সাহস আমাদের বেশিরভাগের নেই। কারণ সেই সাহস দেখাতে গিয়ে অনেকে কিন্তু হারিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কি ইঙ্গিত করা গেল বোঝা যাচ্ছে? আমি কি ইঙ্গিত করলাম বোঝা গেল? হ্যাঁ, ওটাই ব্যাপার। আর আমরা তো আজকালকার হয়ে গেছি ফেসবুকের সমালোচক। আমরা গর্তে থেকে আস্তে করে একটু মুখটা বাড়াই, টুকটাক দু চারটে কমেন্ট করে আবার গর্তে ঢুকে যাই। ফেসবুকের সমালোচনা যা হওয়ার তাই হয়। ফেসবুকের সমালোচনায় কখনো ঝড় এখনো পর্যন্ত সেই অর্থে ওঠেনি। সমাজের যে ঘুণ ধরা ভিতটা সেটা কিন্তু এখনো পর্যন্ত নড়েনি। কারণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সোশ্যাল মিডিয়াগুলোর যে কন্ট্রোল, সেই কন্ট্রোল আমরা ভাবি আমাদের হাতে আছে, মানে পাবলিকের হাতে আছে, আমরা ওলট পালট করে দিতে পারি। এটা ভুল ধারণা। আমাদের হাতে নেই, পাবলিকের হাতে নেই। সেটাও কিন্তু একটা কর্পোরেট দুনিয়ার হাতে আছে, সেটাও কিন্তু তারা কন্ট্রোল করছে, তারা নিয়ন্ত্রণ করছে। আমরা ভাবছি না, আমরা সমালোচনা করলাম, আমরা 4-5টা কমেন্ট লিখে দিলাম, আমরা শেয়ার করে দিলাম বন্ধুদের কাছে, এখানে ওখানে, তারপরে দেখো আমরা ভাবলাম আমরা এইরকমভাবে প্রতিবাদ করেছিলাম বলে, সমালোচনা করেছিলাম বলেই কিন্তু স্টেপ নিয়েছে। এটার উপরেও কিন্তু রীতিমতো এক্সপেরিমেন্ট হয় যে এখন কোন দিকে পাল্লা ভারী, তাহলে সেই মতো চলতে হবে। তারপরে সময় মতো আবার 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 রাশটাকে নিজেদের হাতে টেনে নিয়ে আসতে হবে। তাই প্রতিবাদ হোক পথে নেমে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা হোক পথে নেমে। কিন্তু এখন আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, আমরা কিন্তু ঘর ছেড়ে আর বাইরে বেরিয়ে প্রতিবাদ করতে রাজি নই। আমরা মনে করি আমাদের হাতের মুঠোয় আছে প্রতিবাদের মাধ্যম, আর সেই মাধ্যমে আমরা প্রতিবাদ করে রীতিমতো জনজোয়ার তৈরি করে দেব, কাঁচা কলা। তাতে সুবিধা যাদের পাওয়া তারা ঠিক পেয়ে যায়, সুবিধা যাদের নেওয়া তারা ঠিক নিয়ে নেয়। কবি আইয়াপ্পা পানিকর কোন সময়ের কবি? জন্ম কত সালে? 1930 খ্রিস্টাব্দ, মানে স্বাধীনতার পূর্ববর্তী, তাই তো? তাহলে স্বাধীনতার পূর্ববর্তী 1930। 1947 সালে স্বাধীনতা এসেছে, তাহলে 1947 সালে কবির বয়স কত? 17। তাহলে 17 বছর বয়স, মানে
তার মানে কবি তার জীবনের অনেকটা বছর স্বাধীনতার পূর্ববর্তী শিক্ষার পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। তার মানে স্বাধীনতার পূর্ববর্তী সে কালটাকে তিনি দেখেছেন। সে কাল বলতে সে কালের শিক্ষা পদ্ধতিকে তিনি দেখেছেন। তারপরে স্বাধীনতার পরবর্তী আরও অনেকগুলো বছর উচ্চ শিক্ষা, স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন দেশে উচ্চ শিক্ষার পদ্ধতিতে তিনি অভ্যস্ত হয়েছেন। সেই উচ্চ শিক্ষার পদ্ধতিতে তিনি নিজে অভ্যস্ত হওয়ার পরে তারপর তিনি উচ্চ শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত হয়েছিলেন। কবি ছিলেন অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন অনেকগুলো বছর। তার মানে ছোট থেকে যে পদ্ধতিতে তোমরা অভ্যস্ত, ঠিক ওই পদ্ধতিতে কিন্তু তিনিও অভ্যস্ত হয়ে উঠেছিলেন। উচ্চ শিক্ষায় বড় হয়ে উচ্চ শিক্ষায় ওই পদ্ধতি অভ্যস্ত হয়েছিলেন। তাহলে ওই পদ্ধতির ভেতর দিয়ে যেতে যেতে কোথাও না কোথাও তিনি নিজে জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। কারণ একটা মানুষ উপলব্ধি যদি করতে না পারে তাহলে তাকে এইভাবে উপস্থাপন করা সম্ভব নয়। আর তারপরে আজীবন যেহেতু তিনি শিক্ষা নিয়েই গবেষণা করেছেন, আজীবন যেহেতু তিনি শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন, তাই তার মনে হয়েছে যে কোথাও না কোথাও এই সিস্টেমে কি রয়েছে, গলদ রয়েছে, পদ্ধতিগত ভুল রয়েছে। তাহলে সেই ভুল পদ্ধতি থেকে বের করে নিয়ে আসা আমার কর্তব্য, শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসা আমাদের কর্তব্য। যারা সেই ভুল পদ্ধতিটাকে চাপিয়ে দিচ্ছে তাদের চোখ খুলে দেওয়া আমার কর্তব্য, এবং সেই কর্তব্যের কাজটা তিনি কিন্তু করেছেন লেখনীর মাধ্যমে। কারণ আমরা জানি যে সাহিত্য একটা মাধ্যম, সাহিত্য চেতনার উদয় ঘটায়। সাহিত্য শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সাহিত্যের মাধ্যমে আমরা একটা প্রাদেশিকতার গণ্ডি ছাড়িয়ে সারা দেশব্যাপী ব্যক্ত করে দিতে পারি, এমনকি পৃথিবীব্যাপী ব্যক্ত করে দিতে পারি। প্রাদেশিকতার যে গণ্ডি মানে ভাষার যে প্রাদেশিকতার গণ্ডি, সেটা কিন্তু তুচ্ছ ব্যাপার। তোমাদের ক্লাস 10-এ একটা গল্প ছিল, ভারতীয় গল্প, সিলেবাস থেকে শেষের দিকে বাদ দেওয়া হয়েছে। কি গল্প বলো? অদল বদল। কার লেখা? গুজরাটি ভাষার লেখক, গুজরাটি ভাষা। কার লেখা? পান্নালাল প্যাটেলের অদল বদল। তাহলে দেখো, ওই গল্প পড়ানোর সময় কিন্তু বলা হয়েছিল যে ওই গল্পে সেখানে কিন্তু ক্ষুদ্র সাম্প্রদায়িকতা ছিল না, সংকীর্ণ সাম্প্রদায়িকতা ছিল না, সেখানে কিন্তু ভেদ বুদ্ধি ছিল না। সেই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, ভেদ বুদ্ধির ঊর্ধ্বে সেখানে কিন্তু জয়ী হয়েছে বন্ধুত্ব। এমন সুন্দর বার্তা ছিল। আর তার জন্যই কিন্তু গুজরাটি ভাষার গল্প হওয়া সত্ত্বেও গুজরাটি সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ হয়নি, সীমাবদ্ধ হয়ে থাকেনি, সেটা কিন্তু অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে, কারণ সেটা চিরন্তন। ঠিক তেমনিভাবে শিক্ষার সার্কাস এই কবিতাটা লেখা হয়েছিল মালায়ালাম ভাষায়, কিন্তু সেই মালায়ালাম ভাষা থেকে পরবর্তীতে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে। আবার ইংরেজি ভাষা থেকে আমাদের অনুবাদক কবি, বাঙালি অনুবাদক, বাঙালি কবি, বাঙালি গল্পকার, গদ্যকার, সাহিত্য সমালোচক উৎপল কুমার বসু অনুবাদ করেছেন। কেন অনুবাদ করলেন? তাহলে এটা নির্দিষ্ট কোনো একটা রাজ্যের, নির্দিষ্ট কোনো একটা ভাষার গোষ্ঠীর, একটা নির্দিষ্ট জাতির সমস্যা নয়। এই সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর সমস্যা। প্রত্যেকটা শিক্ষার্থীকে ওই সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে যেতে হচ্ছে। আর তার জন্যই কিন্তু এটা হয়ে উঠেছে আমাদের কাছে শিক্ষণীয়। তার জন্য এটা হতে পারে মালায়ালাম ভাষার একটা কবিতা, কিন্তু আমাদের কাছে হয়ে উঠেছে এটা একটা শিক্ষণীয় কবিতা। তো কবি আয়াপ্পা পানিকর তার জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, আর তিনি স্বাধীনতার পূর্ববর্তী আর পরবর্তী শিক্ষা পদ্ধতিকে তিনি নিজের জীবন দিয়ে দেখেছেন। আর তার জন্য কিন্তু তার তুলনামূলকভাবে সিদ্ধান্তে আসতে অনেক বেশি সুবিধা হয়েছে। সহজভাবে কিন্তু তিনি আমাদের সামনে ব্যক্ত করতে পেরেছেন, ব্যাখ্যা করতে পেরেছেন।
তাহলে পূর্ববর্তী শিক্ষার পদ্ধতিতে যদি আমরা যাই, তাহলে সেই পূর্ববর্তী শিক্ষা পদ্ধতি নিয়েও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু সমালোচনা ছিল এবং সমালোচনামূলক অনেক কথা, অনেক উক্তি শিক্ষা নামক প্রবন্ধে লেখক বলেছিলেন। শিক্ষা নামক প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ আছে শিক্ষা, আর সেই শিক্ষা প্রবন্ধ গ্রন্থের মধ্যে অনেকগুলো প্রবন্ধ আছে ছোট ছোট, তার মধ্যে একটা আছে শিক্ষার হেরফের। তো সেই সমস্ত প্রবন্ধ গ্রন্থে শিক্ষার পদ্ধতির যে গলত, যে ত্রুটি, সেটা নিয়ে কিন্তু কবি বলেছিলেন যে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যে শিক্ষা লাভ করে সেই শিক্ষাটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়, সেখানে তাদের অন্তঃসার শূন্যতাটাই লক্ষ্য করা যায়। মানে বাইরের থেকে তারা ভাবে কি আমরা প্রকৃত জ্ঞান শিক্ষা লাভ করলাম, প্রকৃত জ্ঞান লাভ করলাম, কিন্তু আসলে তারা প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষা লাভ করে না। তাদের ভেতরে কোথাও না কোথাও একটা বিরাট ঘাটতি থেকে যায়, শূন্যতা থেকে যায়। অন্তঃসার শূন্য শিক্ষা নিয়ে তারা কিন্তু বেরিয়ে আসে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, মানে উচ্চ শিক্ষা লাভ করে তারা বেরিয়ে আসে, আর তারপরে চিরকালের জন্য তারা তাদের পাঠ সমাপ্ত করে দেয়, আর কিন্তু তারা পড়ে না। স্কুল কলেজের শিক্ষা শেষ হয়ে গেল, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা শেষ মানেই বই বন্ধ, আর বই বন্ধ করে দেওয়া মানে তারা ভাবলো আর বোধহয় তেমন কিছু নেওয়ার নেই, শেখার নেই। কিন্তু আমরা তো জানি যতদিন বাঁচি ততদিন শিখি, শেখারও শেষ নেই। এডুকেশন হ্যাজ নো এন্ড। তোমাদের বঙ্গানুবাদে ছিল না এরকম একটা বঙ্গানুবাদ, এডুকেশন হ্যাজ নো এন্ড। তার মানে শিক্ষার শেষ নেই। ঘটনা তাই যে যতদিন বাঁচবো আমৃত্যু আমাদের শিখে যেতে হবে। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের বাইরে গিয়েও তো প্রচুর শেখার আছে, প্রচুর জানার আছে। যখন ছাত্র জীবনে তোমরা পাঠ্যপুস্তকগুলো পড়ছো, সেই পাঠ্যপুস্তকগুলো পড়তে পড়তে তোমরা জেরবার হয়ে যাচ্ছ, ভাবছো কি এই পাঠ্যপুস্তক তো আমাদের কাছে বোঝা, প্রচুর পড়তে হচ্ছে, এত পড়তে হচ্ছে, পড়ে শেষ করতে পারছি না, তো তার বাইরে গিয়ে পড়বো কি করে? তারপরে হয়তো একটা সময় পরে গিয়ে দেখবে যে এই পাঠ্যপুস্তকগুলো থেকে নেওয়া শিক্ষার বাইরেও কিন্তু আরও নেওয়া শিক্ষা রয়েছে, বাকি রয়েছে। আর সেখান থেকে যখন নেওয়া শুরু হবে আনন্দের সঙ্গে, দেখবে আরও 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 কিন্তু শিখতে মজা লাগবে। এখন প্রকৃত শিক্ষা কিন্তু শুরু হয়নি, শুধু হচ্ছে আমরা সিঁড়ি ভেঙে এগিয়ে চলেছি, সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সিঁড়ি ভেঙে এগিয়ে চলেছি। যদি এইভাবে পড়তে পড়তে কেউ পাশাপাশি এর বাইরে গিয়ে আরও কিছু গ্রন্থ থেকে, আরও প্রচুর গ্রন্থ থেকে যদি তারা জ্ঞান লাভ করে, শিক্ষা লাভ করে, তাহলে তারা বুঝতে পারছে যে একটা পাঠ্যপুস্তকের ভেতরের এক একটা অধ্যায়গুলোকে আরও সমৃদ্ধ করার জন্য পাশাপাশি আরও গ্রন্থগুলোর কতখানি প্রয়োজন আছে। এই প্রসঙ্গে আমি বলতে পারি, তোমাদের 11-এর একাদশ শ্রেণীর যে প্রথম কবিতা তথা কাব্যাংশ রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, কি নাম? নীলধ্বজে প্রতিজনা। নীলধ্বজে প্রতিজনা কবির কোন কাব্যের অন্তর্গত? বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত। তো বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত যে কাব্যাংশ, এই কাব্যাংশটা প্রকৃতপক্ষে একটি পত্র, শেষতম পত্র, 11তম মানে একাদশতম পত্র। তো এটা একটা পত্র, আর এই পত্র নীলধ্বজের প্রতি জনা, শুধুমাত্র যদি তুমি মনে করো যে এই পত্রটুকু আমি পড়ার জন্য পড়বো, শুধু লাইনের মানেগুলো বুঝবো, জাস্ট লাইনের মানেগুলো, লাইনের যে মানেটা বলা হয়েছে সেই মানেটা, সেই অর্থটা বুঝবো, তাহলে কিন্তু খুব বেশি হয়তো কষ্ট করতে হবে না। কিন্তু তোমার যদি মনে হয় না আমি ওই নীলধ্বজের প্রতি জনা ওই পত্রটার মধ্যে রীতিমতো ডুবে যাব, ওটাকে পুরোপুরি আমি আত্মস্থ করব, তাহলে গোটা মহাভারত পড়তে হবে। বুঝছো? গোটা মহাভারত পড়তে হবে, মহাভারত সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আর এখানে এমন কজন আছে এত বড় একটা কাব্যগ্রন্থ মহাভারত সম্পর্কে, তার যে কাহিনী, মূল কাহিনীর সঙ্গে যে কত শাখা প্রশাখা কাহিনী রয়েছে,
কত 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 চরিত্র রয়েছে, তাদের যে সক্রিয়তা, তাদের যে কাণ্ড কারখানা, তাদের নামগুলোই মনে রাখা কঠিন, কার সঙ্গে কার কি সম্পর্ক সেগুলো মনে রাখা কঠিন। আর এতগুলো 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 পর্ব রয়েছে, এতগুলো পর্বের এত গল্প কাহিনী কি করে মনে রাখবো? কোথাও না কোথাও আমাদের কিন্তু গুলিয়ে যায়, হ্যাঁ কি না? তাও রামায়ণের কাহিনী যেন একটা সরল কাহিনী, আর মহাভারতের কাহিনী মনে হবে যেন মোড়ে মোড়ে প্যাঁচ 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 প্যাঁচ, মোড়ে মোড়ে প্যাঁচ, এদিকে প্যাঁচ ওদিকে প্যাঁচ, কি জটিলতা কি জটিলতা, কার সঙ্গে কার সম্পর্ক, কি বলতে চাইছে, কোন পর্বের সঙ্গে কোন পর্বের কিভাবে মিল রয়েছে, হ্যাঁ নামগুলো কি, কে কার কি, রে বাবা মাথা খারাপ হয়ে যাবে। আর এই নীলধ্বজের প্রতি জনা এইটুকু পত্রের মধ্যে মহাভারতের বহু পূর্ববর্তী যে পর্বগুলোর কাহিনী এসছে, অনেকগুলো চরিত্র এসছে, সেই চরিত্রকে কেন্দ্র করে তাদের ওই সময়ের কাণ্ড কারখানাগুলো এসছে, যেগুলো আমরা খুব ভালোভাবে যদি রপ্ত করতে পারি তাহলেই নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশটা পুরোপুরি বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আর মনে রাখার পরে ওটাও কিন্তু কাজে লাগবে, কাজে লাগবে কিন্তু। কারণ নীলধ্বজের প্রতি জনা আমি যখন ওটা বোঝাবো তখন শুধুমাত্র কবিতাতে লাইন ধরে যেটুকু ব্যাখ্যা ওইটুকু ব্যাখ্যা বোঝাবো না। তো আগে পুরো মহাভারতের যে যে জায়গাগুলো আমাদের প্রয়োজন সেই জায়গাগুলো আমি ডিটেলে আলোচনা করবো আগে। আর তোমরা যদি আগে থেকে মহাভারতের ওই জায়গাগুলোকে খুব ভালো করে নিজেরা পড়ে রাখতে পারো, নিজেরা দেখে রাখতে পারো, তাহলে আরো সহজ হয়ে যাবে। নীলধ্বজের প্রতি জনা এই কাব্যাংশটা প্রায় মাসখানিক লাগে আলোচনা করতে, প্রায় মাসখানিকের উপরেও হয়তো লেগে যেতে পারে। সবার আগে দরকার এই কাব্যাংশে যত শব্দ আছে তার অর্থ, সেই অর্থগুলোর আলোচনাও করে দেওয়া হয়েছে। বারবার ধরে বলেছি সেই শব্দার্থগুলো মুখস্থ করো, তার আলোচনাগুলো দেখো। তারপরে কিন্তু আমি আলোচনা করব মহাভারত নিয়ে। মহাভারত নিয়ে সব বিস্তারে আলোচনা করা হয়ে গেলে তারপরে আলোচনা করা হবে যুগ নিয়ে, সেই সময়টাকে নিয়ে। আর সেই সময় সেই যুগে নারীদের অবস্থান নিয়ে আলোচনা হবে, সেখান থেকে বেরিয়ে আসার যে উপায়, নারী মুক্তির যে রাস্তা তা নিয়ে আলোচনা হবে। তারপরে পুরো কবিতাটা ক্লিয়ার হবে। তাহলে যেটা বলছিলাম যে একটা অধ্যায় পড়তে গিয়ে শুধু ওইটুকু অধ্যায় কেন পড়বো, সেই অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে সেগুলোকেও পড়বো, সেগুলোকেও জানবো। তো পাশাপাশি পুঁথিগত বিদ্যা থেকে যেটুকু জ্ঞান নিলাম তার পাশাপাশি কিন্তু আরো 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 অনেক গ্রন্থ আমাদের পড়া উচিত, যেটা তোমরা হয়তো অনেকেই করছো না। কারণ তোমাদের মনে হচ্ছে এটুকুই সময় আমরা দিতে পারছি না, বের করতে পারছি না, যে বার হয়ে যাচ্ছি, তার বাইরে গিয়ে আর কি করে সময় দেব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের এই গ্রন্থে কবি বলেছিলেন, তার শিক্ষার হেরফের প্রবন্ধে বলেছিলেন, তৎকালীন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাণান্তকর অবস্থা সম্পর্কে তিনি বলেছিলেন। বলছেন যে আমরা বাল্য থেকে বাল্য থেকে কৈশোর থেকে যৌবন কতগুলো কথার বোঝা টানিয়া মরি। কথার বোঝা, কথা এই যে আমি বক বক করেই যাচ্ছি, আর তোমরা সেই বক বক করাটাকে মানে অনেক কথার বোঝা তোমরা নিয়ে নিয়েছো, সঞ্চয় করে নিয়েছো। তো আমরা কি করছি না, বাল্যকাল থেকে ছেলেবেলা থেকে কৈশোর থেকে যৌবন কতগুলো কথার বোঝা টানিয়া মরি। সরস্বতীর সাম্রাজ্যে আমরা এইভাবেই নিজেদেরকে
পরিপূর্ণ করার চেষ্টা করছি। মাঝখান থেকে কি হয় না, আমাদের পিঠের মেরুদণ্ড বেঁকে যায়, পিঠের মেরুদণ্ড বেঁকে যায়, মানে সেই বোঝাটা আমরা আর নিতে পারি না, সামলাতে পারি না। ব্যাপারটা কি বললাম বোঝা গেল? যে আমরা বাল্যকাল থেকে কৈশোর পর্যন্ত, তোমরা তো এখন কৈশোরে আছোই, তো তোমরা অনেক কিন্তু কথা শিখেছো, অনেক পুঁথিগত কথার বোঝা নিয়ে কিন্তু তোমরা এগোচ্ছ। আবার এই কৈশোর থেকে তোমরা যৌবনে প্রবেশ করবে, সেখানেও কিন্তু তোমরা অনেক মুখস্থ করবে, অনেক কিছু কথা শিখবে। তো এইভাবে আমরা যৌবনে প্রবেশ করি, এইভাবে কতগুলো কথার বোঝা কিন্তু টেনে নিয়ে বেড়াচ্ছি। আর তাতে সরস্বতী সাম্রাজ্যে কেবলমাত্র মজুরি করিয়া বেড়াই। মজুরি মানে আমাদের পড়াশোনাটা ভালো মজুরি পাওয়ার জন্য, তাই তো? ভালো পড়াশোনা করব, ভালো চাকরি পাবো, অনেক পারিশ্রমিক, অনেক মজুরি পাবো। তাহলে সরস্বতী সাম্রাজ্যে আমরা কি করি না, মজুরি করার জন্য কিন্তু পড়াশোনা করছি, মজুরি করে বেড়াই। আর মাঝখান থেকে কি হয়, পিঠের মেরুদণ্ড ভেঙে যায়, পিঠের মেরুদণ্ড ভেঙে যায়, কিন্তু প্রকৃত যে শিক্ষা, সেই প্রকৃত শিক্ষা হয় না। আর প্রকৃত শিক্ষা আমাদেরকে বিকশিত করে, সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। প্রকৃত শিক্ষা আমাদের মনের কোণে যে অন্ধ কুসংস্কার বাসা বেঁধে আছে তাকে সরিয়ে দেয়। কারণ প্রকৃত শিক্ষার আলো আমাদের অন্ধবিশ্বাসটাকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে সংস্কার মুক্ত হতে শেখায়। তো প্রকৃত শিক্ষা কি শুধু পুঁথিগত জ্ঞান থেকে লাভ করা সম্ভব নাকি? আর এই পুঁথিগত জ্ঞান লাভ করার জন্য আমরা যখন স্কুলে প্রবেশ করি, মানে তোমরা যেমন প্রবেশ করেছো, স্কুলে প্রবেশ করি, তো সেই প্রসঙ্গে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী বলছেন, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী স্বাধীনতার পূর্ববর্তী সবুজপত্র পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রমথ চৌধুরী, যার হাত ধরে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রয়োগের একটা জোয়ার এসেছিল। তো সেই প্রমথ চৌধুরী তার সবুজপত্র পত্রিকায়ও লিখেছিলেন, বই পড়া নামক প্রবন্ধেও আছে, বই পড়া প্রবন্ধ। তো বই পড়া প্রবন্ধে তিনি লিখছেন যে শিক্ষার্থীরা কি করে না, স্কুল কলেজ থেকে যখন বেরিয়ে আসে তখন তারা রীতিমতো যেন ক্ষুধামান্দতে ভোগে। ক্ষুধামান্দ মানে একেবারে ডাইজেস্ট না হওয়া, বদ হজম না হওয়া। তো ক্ষুধামান্দতে ভুগতে ভুগতে তারা একেবারে রোগা হয়ে জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে আসে। ঢুকেছিল শরীর স্বাস্থ্য নিয়ে, তারপরে যখন বেরিয়ে আসছে তখন একেবারে রোগাকায় জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে আসছে। তাহলে এখানে যে জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে আসা, সেই শীর্ণ হয়ে কি শারীরিকভাবে শীর্ণ হয়ে গেছে? কি মনে হয় তোমাদের? শরীর স্বাস্থ্য শীর্ণ হয়ে গেছে, না মানসিকভাবে তারা শীর্ণ হয়ে গেছে? মানসিকভাবে, মানে মানসিক যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা ছিল, সেই মানসিক সুস্বাস্থ্য ভেঙে পড়েছে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে এসছে। আর বেরিয়ে আসার পরে তাদের জায়গা হয় কোথায়? তাদের জায়গা হয় ইংরেজদের, মাইক বন্ধ করো, তাদের জায়গা হয় ইংরেজদের তত্ত্বাবধানে কেরানি হিসেবে। মাইকটাকে বন্ধ করো, মাইকের আওয়াজ আসছে কার বাড়ি থেকে? কেরানি 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 কেরানি। তো ইংরেজরা তাদের সময়কালে ভারতবর্ষে যে শিক্ষা পদ্ধতিটা চালু করেছিল, সেই শিক্ষা পদ্ধতিটা কি তারা আমাদের প্রকৃত শিক্ষা লাভ হোক তার জন্য চালু করেছিল? কি মনে হয়? না, মোটেও না। তাদের তো একটা কৌশল ছিল, তারা কিন্তু একটা সুকৌশলে এক শ্রেণীর কেরানি তৈরি করতে চেয়েছিল, কেরানি। আর যে কেরানি হবে কিছু ইংরেজি জানা, দোভাষী ভূমিকা পালন করতে পারবে। দোভাষী মানে বাঙালি, তো তারা ইংরেজি জানলো। তাহলে বাঙালি যদি ইংরেজি জানে তাহলে ইংরেজরা তাদেরকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে, মানে তাদেরকে দিয়ে বাঙালিদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করতে পারবে। ইংরেজি জানা কিছু কেরানি, আর
তখনকার দিনের এই ধরনের শিক্ষিত বাঙালিরা নিজেদেরকে ধন্য মনে করত ইংরেজি জানার পরে, মানে এই শিক্ষায় অভ্যস্ত হওয়ার পরে, পাশ করার পরে যদি ইংরেজদের তত্ত্বাবধানে কোনো একটা কেরানির কাজ পেত বা চাকরি পেত, নিজেদের জীবনটাকে তারা সার্থক মনে করতো, ধন্য মনে করত। আর ইংরেজরাও কিন্তু খুব চালাকি করে সুকৌশলে এই যে শিক্ষা পদ্ধতিতে একটা বিরাট বড় ঘাটতি রেখে দিয়েছিল, তাতে কিন্তু তারা প্ল্যান মাফিক ইচ্ছে করেই তারা চেয়েছিল যে বাঙালিরা কোনোভাবে যাতে, এদেশীয়রা কোনোভাবে যাতে তাদের ঊর্ধ্বে উঠতে না পারে, বিশেষ করে শিক্ষার দিক থেকে। কারণ শিক্ষার মাধ্যমে তারা তো প্রকৃত জ্ঞানের আলোটা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু তারা ইংরেজদের চালাকিটা বুঝতে পারবে। তাহলে এমনভাবে তাদেরকে শিক্ষা দাও, এমনভাবে তাদেরকে সিস্টেমে ফেলে দাও, সেই সিস্টেম থেকে যখন বেরোবে তাদের মন আগে থেকে প্রস্তুত হয়ে যাবে যে তাদের জন্ম কী কারণে হয়েছে, তারা শিক্ষাটা কী কারণে লাভ করেছে। তাদের মনে হবে আমরা কিন্তু কেরানি হওয়ার জন্যই জন্মেছি, আর আমরা এই যে স্কুল কলেজ থেকে বেরিয়ে এলাম, তাহলে আমাদের একমাত্র লক্ষ্য হলো কেরানি হওয়া, এটাই আমাদের স্বপ্ন। ব্যাস, ইংরেজরাও তাদের কার্যসিদ্ধি করেছে, আর সেই সময় এই সিস্টেমে আমাদের যে মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছে, আমাদের কোমরটাকে ভেঙে দিয়েছে তারা। তারপরে যখন ইংরেজরা চলে গেল, যখন নতুন করে ভাবার সময় এলো, স্বাধীন দেশে সব কিছুই তো নতুন করে ভাবা উচিত ছিল, তাই না? ইংরেজরা চলে গেছে, তারা তাদের মতো একটা পদ্ধতিতে তাদের স্বার্থে তারা প্রয়োগ করেছিল। এখন তারা চলে যাওয়ার পরে সেই পদ্ধতিটা কতটা আমাদের জন্য মানানসই, আমাদের জন্য ভালো, আমরা সেখান থেকে কতটা উপকৃত হতে পারবো, প্রকৃত শিক্ষা লাভ করতে পারবো, সেটা নিয়ে ভাবনা চিন্তা কজন বা করলো? বরং যা চলছিল সেটাকেই চাপিয়ে দাও। এত বছর ধরে যখন এই পদ্ধতি চলেছে, তাহলে এই পদ্ধতি কি আর খারাপ হবে? নিশ্চয়ই খারাপ নয়। অতএব এই পদ্ধতিটা চাপিয়ে দাও এই স্বাধীন ভারতবর্ষের শিক্ষার্থীদের ওপরে। বাস, কবি আয়াপ্পা পানিকরও সেই পদ্ধতিতে অভ্যস্ত হলেন, কিন্তু ভেতরে ভেতরে তো একটা তীব্র ক্ষোভ জমেছিল, এটা তো মানতেই হবে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই যে বোমাটা, শিক্ষার সার্কাস। এটা যেন কবির দীর্ঘকালের ক্ষোভের বহিঃপ্রকাশ, বিস্ফোরিত হয়ে প্রকাশিত হয়েছে আমাদের সামনে। আয়াপ্পা পানিকরের প্রথম প্রকাশিত কাব্য, যার নাম হচ্ছে কাব্য সংগ্রহ, বুঝতে পারছো? গ্রন্থটার নাম কাব্য সংগ্রহ, যেটা প্রকাশিত হয়েছিল 1974 সালে। 1974 সালে কবির যে কাব্য সংগ্রহ, মানে আয়াপ্পা পানিকরের যে কাব্য সংগ্রহ, সেই কাব্য সংগ্রহ পরবর্তীতে ডেজ অ্যান্ড নাইটস নামে অনুদিত হয়েছিল। আর সেই ডেজ অ্যান্ড নাইটস এই কাব্যটা বাংলাতে অনুবাদ করেছিলেন কবি উৎপল কুমার বসু, দিন ও রাত্রি এই নামে, মানে ভাষান্তর করেছিলেন, তর্জমা করেছিলেন। আর সেখান থেকে কিন্তু আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে, যার নাম শিক্ষার সার্কাস। এই উৎপল কুমার বসু, যিনি একজন অনুবাদক, এখানে অনুবাদক হিসেবে তাকে তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি অনুবাদক হলেও তিনি একজন কবি। তিনি দীর্ঘকাল তিনি প্রবাসে কাটিয়েছিলেন, তিনি আবার শিক্ষকও, এবং শিক্ষকতা করেছেন, শিক্ষা নিয়ে গবেষণা করেছেন, শিক্ষকতা তার পেশা। আর তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছিলেন, যেমন হচ্ছে চৈত্রের কবিতা, পুরী সিরিজ, লোচন দাস কারিগর, এগুলো তার কাব্য। তারপরে উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ রয়েছে, তিনি গদ্যগ্রন্থও লিখেছিলেন, নরখাদক, ধূসর, আতাগাছ। তার মানে কবি, গদ্যশিল্পী, একজন প্রাবন্ধিক, একজন শিক্ষক, একজন শিক্ষা বিষয় গবেষক, শিক্ষার গঠনমূলক সমালোচক, তো এবং অনুবাদক। তো তিনি বুঝেছিলেন যে এই কবিতাটার গুরুত্বটা, আর গুরুত্বটাকে উপলব্ধি করেছিলেন বলেই, বুঝেছিলেন বলেই তিনি কিন্তু এটাকে তর্জমা করে আমাদের সামনে পরিবেশন করেছেন আমাদের চেতনার উদয়ের জন্য। তাহলে যদি এতজনের মধ্যে কারণ না কারণ একটু অন্যভাবে ভাবার মতো উপলব্ধি তৈরি হয়, তাহলে এই কবিতা সার্থক, আর আমার বোঝানোটা অনেকটা সার্থক। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাইকে টাটা টাটা টাটা।